আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ডকাস্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধে নিজেদের সক্ষমতা নিয়ে উদ্বিগ্ন খোদ ইসরায়েলি। ইরানের সঙ্গে যুদ্ধের শঙ্কা, সেনা প্রস্তুত করছে ইসরায়েল। গাজায় ত্রাণ প্রার্থীদের অমানবিকভাবে হত্যার ঘটনায় ইসরায়েলের প্রতি ২৮ দেশের নিন্দা। তাইওয়ান ঘিরে চীনের সামরিক মহড়া, বন্দর নববর্ষে অবরোধের অনুশীলন। প্রাণঘাতী ড্রোন হামলায় ২০ জন নিহতের ঘটনায় ইউক্রেন দায়ী, রাশিয়া। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ডকাস্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যের বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে সবচেয়ে বড় খবরটি হল ইরানের সঙ্গে সম্ভাব্য সংঘাত নিয়ে খোদ ইসরায়েলের ভেতরের উদ্বেগ, যা সাম্প্রতিক সময়ে বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় গণমাধ্যমের রিপোর্টে উঠে এসেছে, এবং বিষয়টি নিয়ে সামরিক বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। কারণ ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা বা আয়রন ডোম বিশ্বের অন্যতম সেরা হিসেবে বিবেচিত হলেও ইরানের মতো বিশাল সামরিক শক্তির মোকাবিলা করার ক্ষেত্রে তাদের বর্তমান সক্ষমতা কতটুকু কার্যকর হবে তা নিয়ে খোদ তেল আবিবের নীতি নির্ধারকদের মধ্যেই সংশয় দেখা দিয়েছে। বিশেষ করে দীর্ঘস্থায়ী যুদ্ধের ক্ষেত্রে রসদ সরবরাহ, জনবল এবং মানসিক প্রস্তুতির যে ঘাটতি থাকতে পারে তা নিয়ে ইসরায়েলি থিঙ্ক ট্যাঙ্কগুলো সরকারকে সতর্ক করেছে, এবং স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর দাবি অনুযায়ী ইসরায়েলের সামরিক বাহিনী বা আইডিএফের একাধিক প্রাক্তন জেনারেল মন্তব্য করেছেন যে গাজা এবং লেবানন সীমান্তে দীর্ঘদিন ধরে চলা সংঘাতের কারণে তাদের নিয়মিত বাহিনী এবং রিজার্ভ ফোর্স এমনিতেই ক্লান্ত। তাই এর ওপর যদি ইরানের মতো শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে সরাসরি এবং পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয়, তবে তা সামাল দেওয়া ইসরায়েলের জন্য লজিস্টিক বা কৌশলগতভাবে প্রায় অসম্ভব হয়ে পড়তে পারে। কারণ ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম এবং ড্রোন টেকনোলজি মধ্যপ্রাচ্যের অন্য যে কোনো দেশের চেয়ে অনেক বেশি উন্নত ও বিধ্বংসী, যা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে সক্ষম হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এবং এর সাথে যুক্ত হয়েছে অর্থনৈতিক চাপ, কারণ যুদ্ধের দামামা বাজলে বিদেশি বিনিয়োগ কমে যাওয়া এবং পর্যটন শিল্প ধসে পড়ার শঙ্কা থাকে, যা ইসরায়েলের অর্থনীতিতে বড় ধাক্কা দিতে পারে। এমত অবস্থায় ইসরায়েলি জনগণও সরকারের কাছে জানতে চাইছে যে তারা কি সত্যিই আরেকটি বড় যুদ্ধের জন্য প্রস্তুত, নাকি এটি কেবল রাজনৈতিক কোনো চাল। সব মিলিয়ে পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে ইসরায়েলের নিজস্ব সামরিক সক্ষমতার সীমাবদ্ধতা নিয়ে আলোচনা এখন আর গোপন কোনো বিষয় নয়, বরং এটি এখন ওপেন সিক্রেট হিসেবে বিবেচিত হচ্ছে, এবং আন্তর্জাতিক সম্প্রদায়ও এই উত্তেজনার দিকে কড়া নজর রাখছে। আপনারা যারা নিয়মিত আমাদের নিউজ দেখেন তারা জানেন আমরা সবসময় নিরপেক্ষ বিশ্লেষণ তুলে ধরার চেষ্টা করি, তাই ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। পূর্বের খবরের রেশ ধরেই বলতে হয়, ইরানের সঙ্গে যুদ্ধের সংখ্যা যতই বাড়ছে, ইসরায়েল ততই তাদের সেনাদের প্রস্তুত করার প্রক্রিয়া জোরদার করছে, এবং এই প্রস্তুতি কেবল সীমান্তে টহল বাড়ানোর মধ্যে সীমাবদ্ধ নেই, বরং রিজার্ভ ফোর্সের বড় একটি অংশকে জরুরি তলব করা হয়েছে, যা দেশটির অভ্যন্তরে এক ধরনের যুদ্ধের আবহ তৈরি করেছে। কারণ স্যাটেলাইট ইমেজে দেখা গেছে ইসরায়েলের বিভিন্ন বিমানঘাঁটি এবং মিসাইল লঞ্চিং প্যাডগুলোতে অস্বাভাবিক তৎপরতা চলছে, এবং সামরিক মহড়ার পরিমাণও গত কয়েক সপ্তাহের তুলনায় কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে, যাতে সেনারা যে কোনো আকস্মিক হামলার জবাব দিতে পারে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, এই প্রস্তুতির ধরন দেখে সমরবিদরা ধারণা করছেন ইসরায়েল হয়তো রক্ষণাত্মক কৌশলের পাশাপাশি আগাম কোনো আক্রমণের পরিকল্পনাও করতে পারে, যদিও সেই ঝুঁকি নেওয়া তাদের জন্য কতটা বুদ্ধিমানের কাজ হবে তা নিয়ে বিতর্ক রয়েছে। অন্যদিকে ইসরায়েলের উত্তরাঞ্চলে সাধারণ নাগরিকদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার কাজও শুরু হয়েছে, এবং হাসপাতালগুলোকে জরুরি অবস্থার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে, যা ইঙ্গিত দেয় যে সরকার বড় কোনো সংঘাতের জন্য অপেক্ষা করছে। কিন্তু এই প্রস্তুতির মধ্যেও ইসরায়েলি সেনাদের মানসিক স্বাস্থ্য এবং মনোবল নিয়ে প্রশ্ন উঠছে, কারণ দীর্ঘদিন ধরে গাজায় চলমান অভিযানের কারণে অনেক সেনা সদস্যই ট্রমা বা মানসিক অবসাদে ভুগছেন বলে বিভিন্ন রিপোর্টে উঠে এসেছে। তবুও রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্কতায় থাকার নির্দেশ দিয়েছে। এদিকে ইরানের পক্ষ থেকেও পাল্টা হুঙ্কার আসায় পরিস্থিতি আরও জটিল হয়েছে, এবং দুই দেশের এই পাল্টাপাল্টি প্রস্তুতির মাঝখানে পড়ে মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষের জীবনযাত্রায় এক ধরনের অস্থিরতা কাজ করছে। তেলের দাম বৃদ্ধি থেকে শুরু করে আঞ্চলিক বাণিজ্যে এর প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে। আর আপনারা জানেন, আধুনিক যুদ্ধ মানেই কেবল অস্ত্রের লড়াই নয়, বরং এটি তথ্যের এবং মনস্তাত্ত্বিক লড়াইও বটে। তাই ইসরায়েল তাদের সেনাদের ফিজিক্যাল ট্রেনিংয়ের পাশাপাশি সাইবার ওয়ারফেয়ার এবং ইন্টেলিজেন্স গ্যাদারিংয়ের উপরও বিশেষ জোর দিচ্ছে, যাতে প্রতিপক্ষের প্রতিটি মুভমেন্ট আগে থেকেই আঁচ করা যায়। তবে এই সব প্রস্তুতির চূড়ান্ত ফলাফল কী হবে তা সময়ই বলে দেবে।
এবার দৃষ্টি ফেরানো যাক গাজার মানবিক পরিস্থিতির দিকে, যেখানে ত্রাণপ্রার্থীদের ওপর হামলার ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং ইসরায়েলের প্রতি ২৮টি দেশের নিন্দা জানানোর ঘটনাটি কূটনৈতিকভাবে তেল আবিবকে বড় ধরনের চাপের মুখে ফেলে দিয়েছে। কারণ সাধারণত পশ্চিমা বিশ্বের অনেক দেশ ইসরায়েলকে সমর্থন দিলেও এবার ত্রাণ নিতে আসা ক্ষুধার্ত সাধারণ মানুষের ওপর গুলি চালানোর অভিযোগকে তারা মানবাধিকারের চরম লঙ্ঘন হিসেবে দেখছে। এবং এই ২৮টি দেশের মধ্যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত বেশ কয়েকটি দেশ এবং লাতিন আমেরিকার দেশগুলো অন্তর্ভুক্ত রয়েছে, যারা স্পষ্টভাবে বলেছে যে যুদ্ধের ময়দানেও ন্যূনতম মানবিক নিয়মকানুন মেনে চলা উচিত, বিশেষ করে যেখানে দিনের পর দিন মানুষ না খেয়ে আছে এবং ত্রাণের ট্রাকের জন্য অপেক্ষা করছে, সেখানে তাদের নিরাপত্তা নিশ্চিত করার বদলে উল্টো তাদের ওপর বল প্রয়োগ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদেও এ নিয়ে উত্তপ্ত বিতর্ক হয়েছে এবং ত্রাণ সংস্থাগুলো জানিয়েছে যে তারা গাজায় কাজ করতে গিয়ে জীবনের ঝুঁকি নিচ্ছে, কারণ সেখানে নিরাপদ কোনো করিডোর বা জোন আর অবশিষ্ট নেই। এই নিন্দার প্রস্তাবে স্বাক্ষরকারী দেশগুলো দাবি করেছে যে অবিলম্বে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করতে হবে, যারা সরেজমিনে গিয়ে যাচাই করবে আসলে সেখানে কি ঘটেছিল এবং দোষীদের আন্তর্জাতিক আদালতের মুখোমুখি করতে হবে। অন্যদিকে ইসরায়েল দাবি করেছে যে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে হতাহতের ঘটনা ঘটেছে এবং তাদের সেনারা কেবল আত্মরক্ষার্থে সতর্কতামূলক গুলি ছুড়েছিল। কিন্তু প্রত্যক্ষদর্শীদের বিবরণ এবং আল জাজিরা সহ বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার ফুটেজ ভিন্ন কথা বলছে, যা বিশ্ব বিবেকের কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছে। আর এই ঘটনার পর থেকে ইসরায়েলের মিত্র দেশগুলো তাদের অস্ত্র সরবরাহ এবং কূটনৈতিক সমর্থন পুনর্বিবেচনা করার জন্য অভ্যন্তরীণ চাপের মুখে পড়েছে, কারণ নিজ দেশের জনগণ তাদের সরকারের কাছে প্রশ্ন রাখছে যে তারা কি এমন কোনো রাষ্ট্রকে সমর্থন দিতে পারে যারা ক্ষুধার্ত মানুষের উপর গুলি চালায়। এই কূটনৈতিক টানাপড়েন এবং আন্তর্জাতিক চাপ ইসরায়েলকে তাদের গাজা নীতিতে কোনো পরিবর্তন আনতে বাধ্য করবে কিনা সেটাই এখন দেখার বিষয়। আর আপনারা যারা মানবাধিকার এবং বিশ্ব রাজনীতি নিয়ে ভাবেন, তারা অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন যে আন্তর্জাতিক সম্প্রদায়ের এই নিন্দা কি যথেষ্ট নাকি আরও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। এশিয়ার দিকে তাকালে দেখা যায় তাইওয়ান ঘিরে চীনের সামরিক মহড়া নতুন করে উত্তেজনার পারদ জড়িয়েছে। এবং এবারের মহড়ার বিশেষত্ব হল এটি নববর্ষের সময়ে বন্দর অবরোধের অনুশীলন হিসাবে চালানো হয়েছে, যা তাইওয়ানের বাণিজ্যের জন্য সরাসরি হুমকি হিসাবে দেখা হচ্ছে। কারণ তাইওয়ান একটি দ্বীপ রাষ্ট্র এবং তাদের অর্থনীতির পুরোটাই নির্ভর করে সমুদ্রপথে আমদানি রপ্তানির ওপর। বিশেষ করে সেমিকন্ডাক্টর বা চিপ শিল্পের জন্য তাইওয়ান বিশ্বজুড়ে বিখ্যাত এবং চীনের এই অবরোধের মহড়া বিশ্ববাজারকে এই বার্তাই দিচ্ছে যে বেইজিং চাইলে যে কোনো মুহূর্তে তাইওয়ানের সংযোগ পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দিতে পারে। আর নববর্ষের মতো একটি গুরুত্বপূর্ণ সময়ে যখন মানুষ উৎসব এবং বাণিজ্যে ব্যস্ত থাকে, তখন এমন মহড়া চালানোকে তাইপেই কর্তৃপক্ষ মানুষতাত্ত্বিক যুদ্ধ বা সাইকোলজিক্যাল ওয়্যারফেয়ার হিসেবে অভিহিত করেছে। চীনের পিপলস লিবারেশন আর্মি বা PLA তাদের নৌবাহিনী এবং বিমান বাহিনীকে ব্যবহার করে তাইওয়ানের চারপাশে এমনভাবে অবস্থান নিয়েছে যা দেখে মনে হচ্ছে তারা সত্যিই কোনো আক্রমণের মহড়া দিচ্ছে এবং এর মাধ্যমে তারা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সতর্ক করতে চাইছে যে তাইওয়ান ইস্যুতে তারা কোনো ছাড় দেবে না। অন্যদিকে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে তারা চীনের প্রতিটি মুভমেন্ট মনিটর করছে এবং তাদের নিজস্ব মিসাইল সিস্টেম ও নৌবাহিনীকেও প্রস্তুত রেখেছে যাতে যে কোনো আগ্রাসনের জবাব দেওয়া যায়। তবে সামরিক বিশ্লেষকরা বলছেন চীন এখনই হয়তো পূর্ণাঙ্গ আক্রমণে যাবে না, বরং তারা এই ধরনের মহড়ার মাধ্যমে তাইওয়ানের জনগণকে ভয়ের মধ্যে রাখতে চায় এবং তাদের সরকারকে চাপে ফেলতে চায় যাতে তারা স্বাধীনতার দাবি থেকে সরে আসে। কিন্তু এর ফলে দক্ষিণ চীন সাগরে বাণিজ্যের রুটগুলোতে অনিশ্চয়তা দেখা দিয়েছে এবং জাহাজ কোম্পানিগুলো তাদের রুট পরিবর্তন করার কথা ভাবছে, যা পণ্য পরিবহনের খরচ বাড়িয়ে দিতে পারে। আর এই পুরো ঘটনাটি এমন এক সময়ে ঘটছে যখন বিশ্ব অর্থনীতি এমনিতেই মন্দার ঝুঁকিতে রয়েছে। তাই তাইওয়ান প্রণালীর এই অস্থিরতা কেবল এশিয়া নয়, বরং ইউরোপ ও আমেরিকার বাজারের জন্য অশনি সংকেত হিসাবে দেখা হচ্ছে। বন্ধুরা, আপনারা জানেন চীন ও তাইওয়ানের সম্পর্ক অনেক জটিল এবং এর সাথে জড়িয়ে আছে সুপার পাওয়ারদের ইগো ও স্বার্থ। তাই এই বিষয়ে আমাদের চ্যানেলে আরও বিস্তারিত ভিডিও চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। সর্বশেষ সংবাদটি আসছে রাশিয়া ইউক্রেন রণাঙ্গন থেকে, যেখানে প্রাণঘাতী ড্রোন হামলায় ২০ জন নিহতের ঘটনায় রাশিয়া সরাসরি ইউক্রেনকে দায়ী করেছে এবং এই ঘটনা যুদ্ধের মোড়কে নতুন করে আরও সহিংস করে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চলে বা অধিকৃত এলাকাগুলোতে ইউক্রেনের ড্রোন হামলা সাম্প্রতিক সময়ে অনেক বেড়ে গেছে এবং মস্কো দাবি করেছে যে কিয়েভ এখন বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে, যা সন্ত্রাসবাদের শামিল। যদিও ইউক্রেন বরাবরই বলে আসছে যে তারা কেবল রাশিয়ার সামরিক স্থাপনা এবং জ্বালানি ডিপোগুলোকে টার্গেট করছে, যাতে রুশ সেনাবাহিনীর রসদ সরবরাহ বিঘ্নিত হয়।
কিন্তু এই নির্দিষ্ট ঘটনায় ২০ জন মানুষের মৃত্যু রাশিয়ার জনমতের উপর বড় প্রভাব ফেলেছে এবং ক্রেমলিন হুঁশিয়ারি দিয়েছে যে এই হামলার প্রতিশোধ নেওয়া হবে কঠোরভাবে। ড্রোন টেকনোলজির সহজলভ্যতা এবং কম খরচে নিখুঁত হামলার ক্ষমতার কারণে আধুনিক যুদ্ধে এটি এখন গেম চেঞ্জার হয়ে দাঁড়িয়েছে এবং ইউক্রেন তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি লং রেঞ্জ ড্রোন ব্যবহার করে রাশিয়ার অনেক গভীরে আঘাত হানতে সক্ষম হচ্ছে, যা রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতাকেও কিছুটা উন্মোচিত করেছে। তবে রাশিয়ার পাল্টা জবাব হিসেবে ইউক্রেনের বিভিন্ন শহরে মিসাইল হামলার আশঙ্কা বেড়ে গেছে এবং এর ফলে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন যে যুদ্ধক্ষেত্রে যখন কোনো পক্ষই বড় কোনো অগ্রগতি করতে পারছে না, তখন এই ধরনের ড্রোন ওয়ার বা আকাশপথে চোরাগোপ্তা হামলা একে অপরকে দুর্বল করার কৌশল হিসাবে ব্যবহৃত হচ্ছে। কিন্তু এর ফলে মৃতের সংখ্যা বাড়ছে এবং শান্তির সম্ভাবনা আরও দূরে সরে যাচ্ছে। বিশেষ করে শীতের সময়ে যখন বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোর উপর হামলা হয়, তখন তা সাধারণ নাগরিকদের জন্য ভয়াবহ মানবিক বিপর্যয় ডেকে আনে। এই হামলার পর রাশিয়া জাতিসংঘের কাছেও বিষয়টি উত্থাপন করার পরিকল্পনা করছে বলে জানা গেছে, যাতে আন্তর্জাতিকভাবে ইউক্রেনের ওপর চাপ সৃষ্টি করা যায়। তবে যুদ্ধকালীন এই দাবি পাল্টা দাবির ভিড়ে সত্য উদ্ঘাটন করা সবসময়ই কঠিন হয়ে পড়ে। তবু আমরা চেষ্টা করি আপনাদের কাছে যাচাইকৃত তথ্যটি পৌঁছে দিতে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।